ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগেও যে ভাষায় কথা হচ্ছিল, এখন কিন্তু সেই ভাষা কিছুটা বদলেছে। ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত স্বাগত জানানোর জন্য দিল্লি বহুদিন ধরেই অপেক্ষা করছে। তার আশা খুব শিগগিরই এই সফর হতে পারে। শোনা যাচ্ছে সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স সম্মেলনকে ঘিরেই তারেক রহমানের ভারত সফর হতে পারে। বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য নয়, তা সত্ত্বেও বিশেষ অতিথি হিসাবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনতে বেশ ইতিবাচক লাগছে, কিন্তু আসল প্রশ্ন হলো একটি সফর ঠিক করবে কোন সম্পর্ক? কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে এখন শুধু একটি বা দুটি সমস্যা নেই। শেখ হাসিনা থেকে সীমান্ত, গঙ্গা থেকে তিস্তা, ভিসা থেকে বাণিজ্য, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গাতেই কিছু না কিছু অস্বস্তি রয়েছে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে চীন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অবশ্য বেশ সরাসরি ভাষায় বলেছেন, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে স্ত্রী ও সতীনের মারামারি হিসেবে দেখার কোনো কারণ নেই। উপমাটি কূটনৈতিক ভাষার তুলনায় একটু অন্যরকম, কিন্তু তার বক্তব্য পরিষ্কার। চীনের সঙ্গে সম্পর্ক রাখার অর্থ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা একেবারেই নয়। ভারত কি এই যুক্তি মানবে? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর কি দুই দেশের সম্পর্ক সত্যি বদলে দিতে পারবে? উত্তর খুঁজতে হলে এই সমস্যাগুলো আগে আমাদের বুঝতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েনের একেবারে কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। 2024 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে আছেন। বাংলাদেশ তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও ভারত এখনো প্রত্যর্পণের বিষয় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। 29 জুলাই এএফপিকে ইমেলে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, সম্ভাব্য পরিণতি জেনেও তিনি ডিসেম্বরে তার দেশে ফিরতে চান। তার ভাষায়, তাকে গ্রেপ্তার বা কারাবন্দী করা হতে পারে, এমনকি প্রাণও যেতে পারে তারপরেও তিনি ফিরবেন, কারণ দেশের মানুষ ও দলের নেতাকর্মীরা তাকে ডাকছেন। এর আগে রয়টার্সকে তিনি বলেছিলেন, বিদেশে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। এএফপিকে হাসিনা আরও দাবি করেন, দেশে ফেরার জন্য ভারত তাকে কোনো চাপ দেয়নি। প্রত্যর্পণ নিয়েও ভারতীয় কর্তৃপক্ষ তার সঙ্গে আলোচনা করেনি। সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং নিজস্ব। বাংলাদেশ সরকার বলছে, দেশে ফিরলে আদালতের রায় অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে। তার মৃত্যুদণ্ডের রায়ও বহাল রয়েছে। হাসিনা অবশ্য বিচারকে রাজনৈতিক প্রতিশোধ বলে দাবি করছেন এবং আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন একেবারে। দিল্লির জন্য সমীকরণটি কঠিন। শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র। তার আমলে নিরাপত্তা, যোগাযোগ, উত্তর পূর্ব ভারতের নিয়ে ঘনিষ্ঠতা এবং সহযোগিতা বেড়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে। এখন ভারতকে তারেক রহমানের সরকারের সঙ্গেও কাজ করতে হবে। বাংলাদেশের অনেকে মনে করছেন, দিল্লি দীর্ঘদিন একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক রেখেছে। এই ধারণা বদলানো এবং শেখ হাসিনা প্রশ্ন সামলানোই এখন ভারতের কাছে বড় এবং মূল সমস্যা। হয়তো দ্বিতীয় বড় সমস্যাটি সীমান্ত ঘিরে। বাংলাদেশের অভিযোগ, ভারত থেকে কিছু মানুষকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত পার করিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় একে পুশ ইন বলা হচ্ছে। ভারতের বক্তব্য, দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করা হচ্ছে। প্রায় 2860 সন্দেহভাজন ব্যক্তির নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশের কাছে ইতিমধ্যেই তথ্য পাঠিয়েছে ভারত। বাংলাদেশ বলছে, কেউ সত্যি বাংলাদেশি হলে প্রমাণ ও নির্ধারিত প্রক্রিয়ার ভিত্তিতে তাকে ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু কোনো মানুষকে রাতের অন্ধকারে বা জোর করে সীমান্ত পার করে দেওয়া যাবে না। বিষয়টি শুধু কূটনীতির মধ্যে আটকে নেই। ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার রাজনীতিতে বাংলাদেশি অনুপ্রবেশ এখন অনেক বড় ইস্যু। নির্বাচনী প্রচারেও বিষয়টি বারবার উঠে আসছে। ফলে সীমান্তে স্থানীয়ভাবে যা ঘটছে তার ওপর ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সরাসরি প্রভাব পড়ছে। সম্প্রতি বিজিবি ও বিএসএফ গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমন্বিত টহল বাড়াতে সম্মত হয়েছে, কিন্তু নাগরিকত্ব যাচাই এবং মানুষ ফেরানোর নিয়ম কি হবে সেই প্রশ্নের স্থায়ী সমাধান এখনো হয়নি। ভারত ও বাংলাদেশের সীমান্ত
4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। চোরাচালান, মানব পাচার, অবৈধ যাতায়াত সবই বাস্তব সমস্যা। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য, অনেক সময় গভীর রাতে চোরাচালানকারীরা দলবদ্ধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। বাধা দিলে সীমান্তরক্ষীদের ওপর আক্রমণও হয়। বাংলাদেশের পাল্টা প্রশ্ন, অপরাধের অভিযোগ থাকলে গ্রেপ্তার করা হোক, বিচার হোক, গুলি কেন চালানো হবে? ঢাকা বহু বছর ধরে সীমান্তে মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনার দাবি করেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবে হয়তো সেই অর্থে দেখা যায়নি। এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে, সীমান্তে একজনের মৃত্যু শুধু একটি আইন শৃঙ্খলার ঘটনা হয়ে থাকে না, বাংলাদেশে সেটি দ্রুত ভারত বিরোধী ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। দুই দেশের সরকার যখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে, সীমান্তের একটি গুলি তখন পুরো পরিবেশ আবার উত্তপ্ত করে দেয়। এবার আসা যাক নদী এবং জলের প্রশ্নে। 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি হয়েছিল। সেই চুক্তির 30 বছরের মেয়াদ 2026 সালে অর্থাৎ এই বছরে শেষ হচ্ছে। অর্থাৎ এবার শুধু আলোচনা চালিয়ে যাওয়ার সময় আর নেই, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ঢাকায় ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে কাজ করছে। তিনি আশাবাদী আলোচনার মধ্যে সমাধান পাওয়া সম্ভব এবং খুব দ্রুতই পাওয়া সম্ভব। কিন্তু বিষয়টি যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে ততটা একেবারেই নয়। গঙ্গার জল নিয়ে বাংলাদেশের নিজস্ব প্রয়োজন রয়েছে, আবার পশ্চিমবঙ্গের কৃষি, নদী এবং কলকাতার বন্দরেরও প্রশ্ন রয়েছে। দিল্লিকে তাই বাংলাদেশের সঙ্গে আলোচনার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ বিবেচনা করতে হবে। বাংলাদেশের আশঙ্কা, শুষ্ক মৌসুমে পর্যাপ্ত জল না পেলে কৃষি ও নদীপথ ক্ষতিগ্রস্ত হবে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়বে। ফলে গঙ্গা চুক্তির নবায়ন তারেক রহমানের ভারত সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে। এবার আসা যাক তিস্তার সমস্যায়। এই তিস্তা সমস্যা আরো পুরনো। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার জল ভাগাভাগি নিয়ে আলোচনা বহু বছর ধরেই চলছে। এক সময় চুক্তির খসড়াও প্রায় তৈরি হয়ে গেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তির কারণে শেষ পর্যন্ত তা স্বাক্ষরিত হয়নি। বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা কখনো ভয়াবহ ভাঙন ও বন্যা তৈরি করে, আবার শুষ্ক মৌসুমে নদীতে পর্যাপ্ত জল থাকে না। এই পরিস্থিতিতে তিস্তা ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের একটি বড় প্রকল্পে চীন নিজে থেকে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের পক্ষে। আর ঠিক এখানেই ভারতের মূল উদ্বেগ। তিস্তা প্রকল্পের এলাকা ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক থেকে খুব দূরে নয়। এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে। ভারতের নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বলছে তিস্তার প্রকল্পটি মূলত নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য, কিন্তু ভারত স্বাভাবিকভাবেই দেখতে চাইবে প্রকল্পের নামে চীনের উপস্থিতি ঠিক কত দূর পর্যন্ত পৌঁছায়, এবং পৌঁছেছে ইতিমধ্যে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাই বোঝাতে চেয়েছেন, ঢাকা চীনের সঙ্গে কাজ করলেও তার অর্থ এই নয় যে বাংলাদেশ ভারত বিরোধী অবস্থান নিচ্ছে। তবে কূটনীতিতে ঘোষণায় উদ্বেগ দূর হয় না। প্রকল্পের ধরন, অর্থায়ন এবং চীনা সংস্থার ভূমিকা সব কিছুই ভারত খুঁটিয়ে দেখবে তার নিজস্ব প্রতিরক্ষার জন্য। রাজনৈতিক সম্পর্ক খারাপ হলে তার প্রভাব শেষ পর্যন্ত পড়ে সাধারণ মানুষের ওপর। ভারতীয় ভিসার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত ভিসা পরিষেবা অনেকটাই সীমিত করে দিয়েছিল, আমরা সেটা সবাই জানি এবং দেখেছি। চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু বা দিল্লিতে আসতে যাওয়া রোগীরা সমস্যায় পড়েছিলেন। একই সমস্যায় পড়েন শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা। ভিসার সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হলেও পরিষেবা আগের অবস্থায় পুরোপুরি ফিরেছে কিনা তা নিয়ে সংশয় এবং প্রশ্ন দুইই রয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় শক্তি শুধু সরকারি চুক্তি একেবারেই নয়, দুই দেশের মানুষের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং সাংস্কৃতিক যোগাযোগই এই সম্পর্কের মূল এবং অন্যতম ভিত্তি। তাই দিল্লি যদি সম্পর্ক স্বাভাবিক করার স্পষ্ট বার্তা দিতে চায়,
পূর্ণমাত্রায় ভিসা পরিষেবা চালু করা হতে পারে সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ হয়তো, এবং বাংলাদেশের মানুষের কাছেও সেটা দৃশ্যমান হবে। এবার আসা যাক বাণিজ্যের প্রশ্নে। বাণিজ্যের ক্ষেত্রেও অস্বস্তি অনেক বেড়েছে। ভারত বাংলাদেশের পণ্য ভারতীয় স্থলপথ ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। বাংলাদেশের কিছু পণ্যের স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশেও বিধিনিষেধ এসেছে। এর আগে বাংলাদেশে ভারতীয় সুতা ও কিছু পণ্যের স্থলপথে আমদানিতে কড়াকড়ি করেছিল। দুই পক্ষই এসব সিদ্ধান্তের অর্থনৈতিক ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সম্পর্ক যখন আগে থেকেই খারাপ তখন একটি বাণিজ্যিক সিদ্ধান্ত রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যায়। বাস্তবতা হলো ভারত ও বাংলাদেশ অর্থনৈতিকভাবে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যুৎ ও বহু প্রয়োজনীয় পণ্য কেনে, আবার ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগের জন্য বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বাণিজ্যে পাল্টাপাল্টি চাপ বাড়লে শেষ পর্যন্ত দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এবার আসা যাক দুই দেশ কি চাইছে এখন। ভারতের উদ্বেগ প্রধান তিনটি। বাংলাদেশের মাটি যেন ভারতের উত্তর পূর্বাঞ্চল বিরোধী কোনো গোষ্ঠী ব্যবহার করতে না পারে, ভারতের সংবেদনশীল সীমান্ত এবং শিলিগুড়ি করিডোরের কাছে চীনের কৌশলগত উপস্থিতি যেন না বাড়ে, এবং বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হোক। অন্যদিকে বাংলাদেশের প্রত্যাশা শেখ হাসিনার প্রশ্নে ভারত একটি সুস্পষ্ট অবস্থান নেবে। সীমান্তে পুশিন এবং প্রাণহানি বন্ধ হবে, গঙ্গা ও তিস্তার যে জল সেই জলের ন্যায্য সমাধান হবে, এবং দিল্লি কোনো একটি দলের পরিবর্তে বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। ঢাকার বার্তা আরও একটি, ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে তারা আগ্রহী, কিন্তু তার জন্য চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও তারা বন্ধ করতে পারবে না। তাই এখন প্রশ্ন, তারেক রহমানের দিল্লি সফর কি এই জট খুলতে পারবে? একটি সফরে এতগুলো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু সফরটি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। দুই দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক আলোচনা এবং আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হতে পারে এই সফর। দিল্লিকে বুঝতে হবে 2024 সালের আগের বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশ এক নয়, সে দেশের রাজনৈতিক বাস্তবতা বদলেছে। ঢাকাকেও বুঝতে হবে ভারতের নিরাপত্তা উদ্বেগকে পুরোপুরি অগ্রাহ্য করে চীনকে নিয়ে বড় কোনো কৌশলগত সিদ্ধান্ত নিলে তার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কেই পড়বে। তাই ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বন্ধুত্ব কিংবা শত্রুতার সরল গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শেখ হাসিনা, সীমান্ত, নদীর জল, বাণিজ্য, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। বরফ গলানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে, কিন্তু সত্যিই সম্পর্ক স্বাভাবিক হচ্ছে কিনা তার প্রথম বড় পরীক্ষা হবে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর। আজ এই অবধি, কিন্তু এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত দেখতে আমাদের ওয়েবসাইট banglasphere.com-কে ফলো করতে ভুলবেন না। তার সাথে আমাদের ফেসবুক পেজ বাংলাস্ফিয়ারকে আপনি ফলো করতে পারেন। এছাড়া যেই চ্যানেলে এই ভিডিওটি দেখছেন দা বাংলাস্ফিয়ার, সেই চ্যানেলকেও আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা প্রতিনিয়ত প্রত্যেক দিন বাংলাদেশ, ভারত এবং আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক, কূটনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক বিষয় নিয়ে প্রতিবেদন দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং খবরে থাকবেন দা বাংলাস্ফিয়ারের সাথে। ধন্যবাদ।